ব্ল্যাক পিটার। 1895 সালের ঘটনা এটা। জুলাই মাসের গোড়া থেকে লক্ষ্য করছিলাম কোনো একটা ব্যাপারে খুবই ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুবর। দুদণ্ড বসে কথা বলবো সে সুযোগ আর পাচ্ছি না। ইতিমধ্যে রুক্ষ চেহারার কয়েকজন লোক এসে ক্যাপ্টেন বেসিলের খোঁজ খবরও করল। তখনই বুঝলাম জাহাজি মহলে ছদ্মবেশে তৎপরতা শুরু হয়েছে তার। অপরাধী মহলে ঘোরাফেরা সুবিধার জন্য নানান নামে নানান রূপের খোলস নিতে হয় বহুরূপী হোমসকে। লন্ডন শহরের বিভিন্ন প্রান্তে অন্তত গোটা 5 গোপন আস্তানা ছড়িয়ে আছে তার। আমি বলি মেকআপ রুম। উপযাচক হয়ে কখনো কিছু জিজ্ঞেস করি না। আমি জানি সময় হলে নিজেই আর চুপ করে থাকতে পারবে না। হলো তাই। সকালে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল। ব্রেকফাস্টের টেবিলে সবে এসে বসেছি আমি। এমন সময় ইয়া লম্বা ঘাড় বাঁকানো এক হারপুন হাতে ঝুলিয়ে ঘরে এসে ঢুকল। থপ করে চেয়ারে বসে পড়ে বলল, আল্লাহর ডাইসের কসাইখানা থেকে এলাম। হাতিয়ারটা নিয়ে কি করে এলাম অনুমান করতে পারো? পাগল, সে চেষ্টাও করব না। কফি ঢালতে ঢালতে হাসি মুখে বলল, কড়িকাঠ থেকে ঝোলানো একটা মরা শুয়োরকে হাতিয়ারটা দিয়ে এফোর ওফোর করা যায় কিনা পরীক্ষা করছিলাম। প্রাণপণ শক্তিতে আঘাতের পর আঘাত করে গেছি, কিন্তু সব পরিশ্রমই বৃথা গেল। আমার শক্তিতে অন্তত এ কাজ সম্ভব নয়। হঠাৎ এমন বিদঘুটে শখ হলো কেন তোমার? আমার কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকল হোমসের একান্ত গুণগ্রাহী এবং ভক্ত তরুণ ইন্সপেক্টর স্প্যানলি হপকিন্স। বছর 30 বয়স, অসম্ভব চটপটে ও সতর্ক মানুষ। এর ভবিষ্যৎ সম্পর্কে হোমস নিজেও খুব আশাবাদী। আরে এসো এসো হপকিন্স, বসে যাও আমাদের সঙ্গে। তোমার টেলিগ্রাম কাল রাতেই পেয়েছি। কি খবর বলো? ধন্যবাদ স্যার। প্রাতরাশ সেরেই বেরিয়েছি। তদন্ত তো শেষ করলাম, কিন্তু কোনো দিক থেকেই কুলকিনারা পাচ্ছি না। সে কি, আমাকে না টেনে ছাড়বে না দেখছি। হ্যাঁ স্যার, আপনার সাহায্য না পেলে কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। দয়া করে কিছু একটা করুন। ঠিক আছে, আমি দেখছি। তদন্তের রিপোর্ট এবং কেস সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি আমি পড়েছি। তবুও আগাগোড়া তোমার মুখ থেকে একবার শুনতে চাই। ডক্টর ওয়াটসন এখন পর্যন্ত কিছুই জানে না, তারও শোনা হবে। হপকিন্স পকেট থেকে একতারা কাগজ বার করে মেলে ধরল চোখের সামনে। স্যার, নিহত ক্যাপ্টেন পিটারের জীবন বৃত্তান্ত যা জানা তা আগে বলছি। বছর 50 আগে 1845 সালে তার জন্ম। সিল আর তিমি শিকারে অসম্ভব পাকা হাত ছিল। 1883 সালে ডাডির সিল শিকারের জাহাজ সি ইউনিকর্নের কমান্ডার ছিলেন। কয়েকবারই সমুদ্র যাত্রায় বেরিয়েছেন। অবসর নিয়েছেন 1854 সালে। এরপর কয়েক বছর নানা দেশে ঘুরে বেরিয়েছেন। শেষে বছর কয়েক আগে সাসেক্স ফরেস্ট রোর কাছে উডম্যানস লিতে জায়গা কিনে বসবাস শুরু করেন। সেখানে গত সপ্তাহে জীবনের সমাপ্তি ঘটে ক্যাপ্টেন পিটার ক্যারির। অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন এই ক্যাপ্টেন। কথা বলতেন কম, বেশিরভাগ সময় নিজের মনেই থাকতেন। প্রচণ্ড ধর্মবিশ্বাসী মানুষ। ধর্মীয় আচার নিষ্ঠা অক্ষরে অক্ষরে মেনে চলতেন। সংসারে থাকার মধ্যে আছেন স্ত্রী আর বছর 20 বয়সের এক মেয়ে আর 2 জন পরিচারিকা। বেশি দিন কোনো কাজের লোক টিকতে পারত না এই সংসারে। ক্যাপ্টেনের উৎপাতে অসহ্য হয়ে পালাত। মদ পেটে পড়লে ক্যাপ্টেন আর মানুষ থাকতেন না। মূর্তিমান পিশাচের মতো উৎপাত করতেন বাড়িতে। একবার মাঝরাতে মেয়ে আর স্ত্রীকে মারতে মারতে বাড়ি থেকে বের করে রাস্তা দিয়ে নিয়ে চলেছিলেন। পাড়ার লোকজন ছুটে এসে বাঁচায় তাদের। গ্রামের বুড়ো পাদ্রী একবার তার আচরণের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। ক্যাপ্টেন তার উপরও বর্বরের মতো হামলা চালিয়েছিলেন। গ্রামের লোকজনও তাকে এ কারণে পছন্দ করত না, পারতপক্ষে কাছে ঘেঁষত না। শুনেছি জাহাজে কমান্ডার থাকার সময়ও একই আচরণ ছিল তার। ওই মহলে সকলে তাকে ব্ল্যাক পিটার নামেই ডাকত। চেহারাটা ছিল দৈত্যের মতো, আর মুখ ভরা কালো কুচকুচে লম্বা দাড়ি। ব্ল্যাক পিটার নামটা সব দিক থেকে মানিয়ে গিয়েছিল ক্যাপ্টেনের। এক কথায় ক্যাপ্টেন পিটার ক্যারি ছিলেন এক ভয়ঙ্কর চরিত্রের মানুষ। তার মৃত্যুতে শোক পেয়েছে বা সহানুভূতিতে একটিও শব্দ উচ্চারণ করেছে এমন একজনকেও পাইনি আমি। গত বুধবার গভীর রাতে নিজের ক্যাবিনেই খুন হয়েছে ক্যাপ্টেন।
বাড়ি থেকে কয়েকশো গজ দূরে একটা কাঠের ঘর তৈরি করেছিলেন তিনি। নিজে নাম দিয়েছিলেন কেবিন, এক কামরার একটা ছোট্ট কুঁড়ে। এখানেই প্রতি রাতে ঘুমাতেন তিনি, চাবি রাখতেন নিজের কাছেই। কেবিন সাফসুত্র করতেনও তিনি নিজেই, দ্বিতীয় কাউকে কেবিনে ঢুকতে দিতেন না। কেবিনের চারদিক পর্দায় ঢাকা, 4টে জানালার কোনোটাই কখনো খোলা হতো না। রাতে আলো জ্বাললে রাস্তার দিকের একটা জানালার পর্দা ফুরে ঝোপ জঙ্গলে আলো পড়ত। মিস্টার হোমস, আমাদের তদন্তে বিশেষ আলোকপাত করছে এই জানালাটা। হত্যার ঘটনার 2 দিন আগে রাত 1টার সময় ফরেস্ট রোড দিক থেকে একজন পাথরের কারিগর আসছিল। ক্যাপ্টেন পিটার ক্যারির সঙ্গে তার অনেক দিনের পরিচয়। কেবিনের আলোকিত পর্দার উপর দাড়িওয়ালা একটা মুখের কালো ছায়া চোখে পড়ছিল তার। পাশের দিকে ঘোরানো ছিল মুখটা। পাথরের মিস্ত্রি হলফ করে বলেছে সে মুখ ক্যাপ্টেনের নয়। ছায়া মুখের দাড়ি ছিল আকারে ছোট এবং সামনের দিকে ঠেলে বার করা। ক্যাপ্টেনের মুখ ওরকম নয়। লোকটা এই দৃশ্য দেখেছে সোমবার, আর খুনটা হয়েছে বুধবার। মঙ্গলবারে মদ খেয়ে বুনো জন্তুর মতো বাড়িময় দাপিয়ে বেরিয়েছেন ক্যাপ্টেন। বাড়ির মেয়েরা কোনো রকমে আড়ালে আবডালে গা ঢেকে থেকে দিনটা কাটিয়েছে। গভীর রাতে নিজের কেবিনে শুতে গেছেন ক্যাপ্টেন। রাত 2টোর সময় একটা বিকট আর্তনাদ শুনতে পায় ক্যাপ্টেনের মেয়ে। নেশার ঘরে চিৎকার চেঁচামেচি সবসময় করেন ক্যাপ্টেন। মেয়ে তাই কোনো গুরুত্ব দেয়নি। সকাল 7টা নাগাদ একজন ঝি লক্ষ্য করে কেবিনের দরজা খোলা, কিন্তু সাহস করে কেউ আর কেবিনের দরজার সামনে যায়নি। কিন্তু দুপুর নাগাদ দূর থেকে খোলা জানালা দিয়ে ভেতরের দৃশ্য চোখে পড়তে কেউ আর স্থির থাকতে পারেনি। ঘণ্টাখানেক পরেই ঘটনাস্থলে পৌঁছে যাই আমি। মিস্টার হোমস, ক্যাপ্টেনের কেবিনে সেদিন যে দৃশ্য দেখেছি তা জীবনে ভুলব না। মেঝে আর দেয়াল দেখে মনে হয়েছিল কসাইখানায় এসে ঢুকেছি। জাহাজের কেবিনের মতোই সাজিয়েছিলেন ক্যাপ্টেন তার ঘরটা। এক প্রান্তে দেয়াল জোড়া একটা তাক, জাহাজে সিন্দুক, অনেকগুলো ম্যাপ আর চার্ট, সি ইউনিকর্নের একটা ছবি, তাকের উপরে জাহাজের দিনলিপি লেখার এক গাদা বই। এই ঘরের মেঝেতেই রক্তের ঢেউ খেলছিল। আরেকটা হারপুন ক্যাপ্টেনের কপাটের মতো বুক এফোর ওফোর হয়ে তাকে গেঁথে রেখেছিল কাঠের দেয়ালে। অসহনীয় যন্ত্রণায় বিভৎসভাবে বিকৃত হয়ে গেছে মুখটা। একটা মাত্র চিৎকার দিতে পেরেছিলেন ক্যাপ্টেন, তারপরই ঢলে পড়েছিল মৃত্যুর কোলে। আমি স্যার আপনার পদ্ধতি অনুসরণ করেই কাজ করা অভ্যাস করেছি। ঘরের কোনো কিছুতে হাত পড়েনি এখনো। ঘরের মেঝে বাইরের জমি খুঁটিয়ে পরীক্ষা করেছি আমি, কিন্তু কোথাও কোনো পায়ের ছাপ চোখে পড়েনি। আমার দেখায় কোনো খুঁত ছিল না স্যার। বলছো কি হপকিন্স? এমন নৃশংসভাবে একটা খুন হলো, আর তুমি বলছো খুনি কোনো চিহ্নই রেখে গেল না? খুনি তো ডানা মেলে উড়ে এসে খুন করে না হে। জীবনে কম মামলার সুরাহা করিনি, কিন্তু তোমার মুখে আজ অদ্ভুত কথা শুনছি। যাই হোক, ঘরের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নিশ্চয়ই তোমার নজরে পড়েছিল। তা পড়েছিল। প্রথমটা হয়তো খুনির হাতিয়ার স্টিলের হারপুন। দেয়ালের তাকে আরও 2টো হারপুন পাশাপাশি রাখা ছিল। হ্যাচকাটানে ওখান থেকেই তৃতীয়টা নামানো হয়েছিল। এসএসসি ইউনিকর্ন ডান্ডি, প্রত্যেকটারই হাতলে এই কথাগুলো লেখা ছিল। মনে হয় কথা বলতে বলতে রাগের মাথায় আততাই আচমকা হারপুনটা টেনে নিয়ে বুকে বসিয়ে দিয়েছে। খুনটা হয়েছে রাত 2টোয়, কিন্তু ক্যাপ্টেনের পরনে ছিল বাইরে বেরোবার পোশাক। দেখে বোঝা গেল কারো সঙ্গে সাক্ষাতের জন্য তৈরি হয়েছিলেন তিনি। টেবিলের উপরেও রাখা ছিল 2টো গ্লাস আর 1 বোতল রাম। হোমস বলল, দাঁড়াও, রাম ছাড়া ঘরে আর কোনো মদ ছিল? জাহাজে সিন্ধুকে একটা আধারে তালা লাগানো অবস্থায় পেয়েছি হুইস্কি আর ব্র্যান্ডি। মদ রাখার পাত্রগুলো ভর্তি থাকায় সিন্ধুকের বোতলে হাত পড়েনি। ব্র্যান্ডি আর হুইস্কি আসরে উপস্থিত হে। পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যাক, আর কি পেলে বলো। কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে থেকে হপকিন্স আবার বলল, টেবিলের ওপর তামাক রাখার একটা থলি পাওয়া গেছে। টেবিলের কোন দিকে? ঠিক মাঝখানে, সিল মাছের চামড়া দিয়ে তৈরি। ভেতর দিকে ক্যাপ্টেন পিটার ক্যারি নামের আদ্যক্ষর 2টো পিসি লেখা। কোনো পাইপ পেয়েছ? না স্যার, কোনো পাইপ পাওয়া যায়নি। ক্যাপ্টেন নিজে খুব বেশি ধূমপান করতেন না। বন্ধুবান্ধবদের আপ্যায়ন করার জন্য হয়তো খানিকটা তামাক রেখেছিল কাছে। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি দায়িত্ব নিলে হয়তো এই পয়েন্ট থেকেই তদন্ত শুরু করতাম। লক্ষ্য করলাম আরও একবার বিস্ময়ের দৃষ্টি ফুটে উঠল তরুণ ইন্সপেক্টরের চোখে।
এবারে পকেট থেকে একটা নোটবই বার করল হপকিন্স। ছাই রঙের পুরু পশমি কাপড়ে মোড়া মলাট, কোনাগুলো ক্ষয়ে গেছে, বহু ব্যবহারের প্রমাণ। পাতাগুলোও বিবর্ণ। বইটার প্রথম পাতায় লেখা JHN 1893। খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগল হোমস। দ্বিতীয় পাতায় রয়েছে ছাপা অক্ষরে CPR। এরপর কয়েক পাতা জুড়ে লেখা অসংখ্য সংখ্যা। এরকম আরও 3টে শিরোনাম দেখা গেল, আর্জেন্টিনা, কোস্টারিকা আর স্যান পলো। প্রত্যেকটা শিরোনামের পরেই কয়েক পাতা জুড়ে সংখ্যার সারি। হপকিন্স বলল, আমার মনে হয় স্টক এক্সচেঞ্জের সিকিউরিটির নাম্বার এগুলো। JHN দালালের নাম, CPR তারই মক্কেলের নাম। হোমস হেসে বলল, ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে, এই নামটা মনে করতে আপত্তি কোথায়? সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে হপকিন্স, ইস, কি নির্বোধ আমি! 1883 সালের পুরনো স্টক এক্সচেঞ্জ ঘেটে দালালের নামের তালিকাই পাইনি আমি। যাই হোক, এই নোট বইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আর এই নামের আদ্যক্ষরগুলো ক্যাপ্টেন পিটার ক্যারির সংগ্রহ নয়, নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির, অর্থাৎ আততায়ীর। মূল্যবান সিকিউরিটির সংক্রান্ত এই তালিকাটা হাতে আসায় এই প্রথম খুনের একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দুটো পয়েন্টই তোমার গুরুত্বপূর্ণ। এই খুন সম্পর্কে যা চিন্তাভাবনা করেছিলাম, নোট বইটা দেখছি অনেক কিছুই পাল্টে দেবে। তদন্ত চলার সময় ওটা হাতে আসেনি বলে আমার থিওরিতে তার কোনো ভূমিকা ছিল না। সিকিউরিটি সম্পর্কে যা বললে তাও ভেবে দেখার মতো। আচ্ছা, 2-1টা কি হাতে এসেছে? অফিসগুলোতে তদন্ত শুরু হয়ে গিয়েছে, তবে সবই তো দক্ষিণ আমেরিকার কোম্পানি। স্টক হোল্ডারদের নামের রেজিস্টারও সেখানেই। শেয়ারগুলোর হদিশ পেতে সময় লাগবে। আতশ কাচ দিয়ে নোট বইয়ের মলাট পরীক্ষা করছিল হোমস। বলল, একটা মলাটে দেখছি রক্তের দাগ। আচ্ছা, মেঝেতে কুড়িয়ে পেয়েছিলে বলেছিলে না? হ্যাঁ, রক্তের দাগ লাগা মামলাটা নিচে ছিল। তাহলে তো দেখছি ক্যাপ্টেন খুন হবার পরে মাটিতে পড়েছিল। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। হত্যাকারী তাড়াহুড়ো করে পালাবার সময় দরজার সামনে ফেলে গিয়েছিল। ক্যাপ্টেনের ঘর থেকে কিছু চুরি গেছে বলে মনে হয় না? না, কোনো জিনিসেই হাত পড়েনি। একটা ছুরিও তো পাওয়া গেছে, তাই না? হ্যাঁ, খাপ সমেত। ক্যাপ্টেনের পায়ের কাছেই পড়েছিল। মিসেস ক্যারি বলেছেন ওটা তার স্বামীরই। হোমস ক্রমশই গম্ভীর হয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম চিন্তার তলায় তলিয়ে যাচ্ছে। মুহূর্ত কয়েক পরেই বলে উঠল, বড্ড দেরি হয়ে গেল হে। দেখা যাক কি পাওয়া যায়। চলো, এক চক্কর ঘুরে আসা যাক জায়গাটা থেকে। চলো ওয়াটসন। সল্লাসে চিৎকার করে উঠে হপকিন্স, ধন্যবাদ স্যার, বাঁচালেন আমাকে। বহুদূর বিস্তৃত বনভূমির মধ্য দিয়ে আঁকা বাঁকা পথে হপকিন্স আমাদের নিয়ে এলো ব্ল্যাক পিটারের বাড়িতে। মেয়ে আর বিধবা স্ত্রীর সঙ্গে আলাপ হলো। কথা শুনে এবং মুখ দেখে মনে হলো দুর্ব্যবহার ও নির্যাতনের হাত থেকে রেহাই পেয়ে তারা যেন স্বস্তি পেয়েছে। আগাগোড়া কাঠের তৈরি ছোট্ট কেবিনটার সামনে গিয়ে দরজার তালা খুলতে গিয়েই সদা সতর্ক হপকিন্স চমকে উঠল। আশ্চর্য, কাঠের জানালার গায়ে আঁচড়ের দাগ তো আগে ছিল না। মনে হচ্ছে কেউ তালাটা খুলবার চেষ্টা করেছিল। দরজার দিকে একটা মাত্র জানালা। হোমস জানালাটা পরীক্ষা করে বলল, এটাও দেখছি খুলবার চেষ্টা করেছিল, পারেনি। কাঁচা হাত বোঝা যাচ্ছে। কিন্তু দুঃসাহসী বলতে হবে, ব্ল্যাক পিটারের এলাকায় পা দেবার সাহস তো এই তল্লাটে হয় না। ব্যাপারটা ভালো, আমাদের পক্ষে শুভ লক্ষণ। তার মানে আপনি বলতে চাইছেন লোকটা আবার আসবে? সম্ভাবনা রয়েছে। তুমি হলে যা করতে এও তাই করবে। ছোট্ট পেন্সিল কাটা ছুরি দিয়ে তালা খুলবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবারে প্রস্তুতি নিয়েই আসবে এবং আমাদেরও উপযুক্ত অভ্যর্থনার ব্যবস্থা রাখতে হবে। এরপর 2 ঘন্টা ধরে কেবিনের ভেতরে ভেতরে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল হোমস। কিন্তু উল্লেখযোগ্য কোথাও কিছু পাওয়া গেল না। কেবল তাকের একটা জায়গার পাতলা ধুলির আস্তরণ দেখে মনে হলো ওখান থেকে শিগগিরই কিছু সরানো হয়েছে। রাত 11টায় আমরা 3 জন আবার কেবিনের সামনে জড়ো হলাম। হোমসের পরামর্শ মতো ঘরের বাইরে ঝোপঝাড়ের মধ্যেই আমরা ওঁত পেতে বসলাম। রাস্তার দিকে জানালাটা সামনেই। আলো জ্বললে
অনায়াসে ঘরের ভেতরটা দেখে নেওয়া যাবে। দরজা একইভাবে তালা দেওয়া রইল। একের পর 1 ঘন্টা কাটল অস্বস্তিকর প্রতীক্ষায়। রাত 2:30 নাগাদ ফটকে দরজা খোলার শব্দ কানে এলো। কয়েক মুহূর্ত পরেই খুটখাট শব্দ, পরেই ক্যাঁচক্যাঁচ আওয়াজ। বুঝতে পারি তালা খুলে ভেতরে ঢোকার শব্দ। খানিক পরেই মোমবাতির উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে ঘর। জানালার জালি পর্দায় আমাদের 3 জোড়া চোখ এবারে সেটে যায়। নৈশ আগন্তুকের বয়স 20 কোঠায়, রুগ্ন শীর্ণ চেহারা, বেশবাস ভদ্রলোকের মতোই। মাথায় কাপড়ের টুপি, চোখে ভীত সন্ত্রস্ত দৃষ্টি, থরথর করে কাঁপছে শরীরটা। আগন্তুক মোমবাতিটা টেবিলের উপর বসিয়ে তাকের ওপর থেকে একটা জাহাজের গতির হিসাব রাখার বই নামিয়ে নিয়ে এলো। উদ্গ্রীব হয়ে পাতার পর পাতা উল্টে কি যেন খুঁজল, কিন্তু না পেয়ে রাগে বিরক্তিতে দুম করে বইটা বন্ধ করে রেখে দেয় ঘরের কোণে। নিভিয়ে দেয় মোমবাতিটা। এবারে বেরোবার উদ্যোগ করছে। এমন সময়ে পেছন থেকে গিয়ে হপকিন্স সাঁড়াশির মতো হাত দিয়ে চেপে ধরে কাঁধ। আঁতকে উঠে আর্তনাদ করে ওঠে বেচারা। কেবিনের ভেতরে এনে জাহাজের সিন্দুকটার উপর বসানো হলো তাকে। ফ্যাকাশে মুখে অসহায়ভাবে তাকিয়ে থাকে আমাদের দিকে। হপকিন্স বলল, এখানে কি করতে ঢুকেছিলে? কি নাম তোমার? জন হপলি নেলিগেন। আমি বুঝতে পারছি আপনারা পুলিশের লোক। বিশ্বাস করুন, ক্যাপ্টেন পিটার কেরির মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানি না। তাহলে ঢুকেছিলে কেন? পুরনো কেলেঙ্কারি আবার নতুন করে জেগে উঠুক আমি চাইছিলাম না, তাই সবই খুলে বলবো আপনাদের। পশ্চিম দেশের ব্যাংকার ডসন আর নেলিগেন আমারই বাবা। ব্যাংক ফেল করবার আগেই ডসন অবসর নিয়েছিলেন। প্রায় 10 লক্ষ পাউন্ডের দায় চেপে গিয়েছিল বাবার কাঁধে। কর্নওয়ালের প্রায় অর্ধেক লোক পথে বসে গিয়েছিল। আমার তখন বছর 10 বয়স। সবই মনে আছে। শুনতে পেলাম সিকিউরিটিগুলো বাবাই আত্মসাৎ করেছেন, কিন্তু কথাটা সত্য ছিল না। বাবার কাছে শুনেছি বেশ কিছু সময় পেলে সিকিউরিটিগুলো পুনরুদ্ধার করে পাওনাদারদের সব মিটিয়ে দিতে পারবেন। কিন্তু সময় কে দেবে? ঢিঢি পড়ে গেল দেশে। বাবার নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোবার আগেই একটা বজরা নিয়ে আমাদের রেখে নরওয়ের দিকে রওনা হয়ে যান তিনি। যাবার সময় সিকিউরিটিগুলোর একটা তালিকা বাবা রেখে গিয়েছিলেন। বলে গিয়েছিলেন মান সম্মান উদ্ধার করার মতো অবস্থা না হলে আর ফিরবেন না তিনি। সত্যি আর ফিরলেন না। কোথায় যে হারিয়ে গেলেন আজও বুঝতে পারলাম না আমরা। হয়তো সিকিউরিটিগুলো নিয়েই কুয়াশা ঢাকা সমুদ্রে সলিল সমাধি লাভ করেছেন। আমাদের পরিচিত এক ব্যবসায়ী বন্ধুর কাছে একটা খবর পেয়ে জানতে পারলাম যে সিকিউরিটিগুলো বাবা যাবার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তার কয়েকটা আবার লন্ডনের বাজারে দেখা গেছে। হতবুদ্ধি হয়ে গেলাম খবরটা শোনার পর। অনুসন্ধান আরম্ভ করলাম। অনেক দুর্ভোগ পোহাবার পর জানতে পারলাম সিকিউরিটিগুলো বাজারে বিক্রি করেছে এই বাড়ির মালিক ক্যাপ্টেন পিটার ক্যারি। ভদ্রলোকের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানলাম আমার বাবা যে সময়ে নরওয়ে রওনা হয়েছিলেন, ক্যাপ্টেন পিটার ক্যারি সেই সময় একটা তিমি শিকারের জাহাজ নিয়ে সুমেরু সাগর থেকে ফিরছিলেন। সে বছরে দক্ষিণে ঝড় বয়েছিল এক নাগাড়ে কয়েকদিন। ঝড়ের মুখে বাবার বজরা হয়তো উত্তর দিকে ভেসে গিয়েছিল। সেই সময়ে ক্যাপ্টেনের সঙ্গে বাবার দেখা হয়। ক্যাপ্টেন ফিরে এলেন, কিন্তু বাবা হারিয়ে গেলেন রহস্যজনকভাবে। আমি বুঝতে পারলাম সিকিউরিটিগুলো বাজারে এলো কি করে ক্যাপ্টেনের পক্ষেই তা বলা সম্ভব। তাকে সাক্ষী হিসেবে দাঁড় করাতে পারলেই প্রমাণ করা সম্ভব হবে বাবা ওগুলো বিক্রি করেননি এবং ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যে তিনি ওগুলো সঙ্গেও নেননি। সাসেক্সে এসেছিলাম ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে, কিন্তু দুর্ভাগ্য আমার, এই সময়ই তিনি নিষ্ঠুরভাবে খুন হয়ে গেলেন। পত্রিকায় তদন্তের বিবরণ থেকে জানতে পেরেছিলাম জাহাজের হিসাব রাখার বইগুলো তিনি ক্যাবিনেই রেখে দিয়েছেন। তখনই মাথায় আসে 1883 সালের সি ইউনিকর্ন জাহাজের লগ বইতেই পাওয়া যাবে বাবার পরিণতির সংবাদ। গতরাতে বইগুলো দেখবার উদ্দেশ্য নিয়েই এসেছিলাম, কিন্তু দরজা খুলতে পারিনি। আজকে বই ঘেঁটে দেখলাম রহস্য উদ্ধার করবার মতো কোনো বিবরণ নেই। হতাশ হয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই তো আপনারা এসে উঠলেন। ক্যাপ্টেনের কেবিনে ঢোকার উদ্দেশ্যে সবই খুলে বললাম আমি। এর মধ্যে এক বিন্দু মিথ্যা নেই। গত রাতের আগে এখানে আসনি তুমি? না। হপকিন্স সেই জীর্ণ মলিন রক্তভেজা মলাটের নোটবইটা বাড়িয়ে ধরে চিৎকার করে উঠল, এটা তাহলে এলো কোত্থেকে? মলাট উল্টালেই তো JHN। তোমার নামের আদ্যক্ষর 3টি।
নোটবইটা দেখে আপাদমস্তক কেঁপে উঠল ছেলেটির। চোখ মুখ কুঁকড়ে বারবার শিউরে উঠতে লাগল। কাতরি উঠে কোনো রকমে বলল, এটা কোথায় পেলেন? বিশ্বাস করুন, আমি কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম হোটেলেই হারিয়েছে ওটা। হপকিন্স বিশ্বাস করতে পারল না নেলিগ্যানের কথা। বলল, আপাতত চলো আমার সঙ্গে পুলিশ ফাঁড়িতে, পরে আদালতে যা বলার বলবে। মিস্টার হোমস, আপনাদের দুজনকেই সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে চলি। হপকিন্স ঝুঁটিতেই রহস্যের সমাধান করে ফেলল বটে। হোমস কিন্তু সন্তুষ্ট হতে পারল না মোটেই। পরদিন লন্ডনে ফেরার পথে বলল, হপকিন্সের তদন্ত পদ্ধতি খুবই হতাশ করেছে আমাকে। সঠিক পথে চলেছে বলে মনে হচ্ছে না। অপরাধের তদন্তে সবসময় বিকল্প সম্ভাবনার কথা ভেবে রাখতে হয় এবং সঠিক সময়ে তা কাজে লাগাতে হয়। আমি যেটা ভেবে রেখেছি সেটা এবারে কাজে লাগিয়ে দেখা যাক কি পাওয়া যায়। বেকার স্ট্রিটে পৌঁছে হোমসের নামে কয়েকটা চিঠি পাওয়া গেল। তার একটা খুলেই সোল্লাসে তৎপর হয়ে উঠল হোমস। তক্ষুনি আমাকে দিয়ে দুটো টেলিগ্রাম লেখালো। একটা পাঠানো হলো র্যাডক্লিফ হাইওয়ের শিপিং এজেন্ট সামনারকে। কাল সকাল 10টায় 3 জন লোক পাঠিয়ে দিন, বেসিল। অপরটা 46 ক্লড স্ট্রিট, ব্রিক্সটনে ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্সকে। জরুরি, কাল সকাল 9:30টায় বেকার স্ট্রিটে চলে এসো। সাফল্যের আনন্দে টকবক করতে করতে যথাসময়ে হাজির হলো হপকিন্স। কিন্তু এই মেজাজ ওর বেশিক্ষণ থাকলো না। হোমস জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তাতে কি সবকটার জিজ্ঞাসার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে? কেন নয় মিস্টার হোমস, একেবারে নিখুঁত কেস। খবরাখবর নিয়ে জানতে পেরেছি খুনের দিনই নেলিগেন ছোকরা হোটেলে এসে উঠেছে। ইচ্ছে মতো সময়ে বেরোবার উদ্দেশ্যে ঘর নিয়েছে নিচতলাতেই। রাতে সিকিউরিটির তালিকা লেখা নোট বইটা নিয়ে দেখা করেছিল ব্ল্যাক পিটারের সঙ্গে। কতগুলো সংখ্যার উপরে টিক চিহ্ন নিশ্চয়ই নজরে পড়েছিল আপনার। ওই নাম্বারের সিকিউরিটিগুলো ব্ল্যাক পিটার লন্ডনের বাজারে বিক্রি করে দিয়েছিলেন। বাকিগুলো তখনও তার কাছে পাওয়া যাবে এই আশাতেই গিয়েছিল নেলিগেন। সেখানেই কথা কাটাকাটি হয় দুজনের। রেগে গিয়ে নেলিগেন তাক থেকে হারপুন টেনে নিয়ে ক্যাপ্টেনের বুকে বসিয়ে দেয়। সে রাতে গা ঢাকা দেওয়ার পর আর দিন কতক অমুখ হয়নি। পরে এসেছিল বাকি কাজটুকু গুছিয়ে নিতে। জলের মতো সরল গোটা ব্যাপারটা। আপনার খটকা লাগছে কেন বুঝতে পারছি না। হোমস হেসে মাথা নেড়ে বলল, হপকিন্স, তোমার ব্যাখ্যার একটা বড় অসঙ্গতি এবারেও তুমি এড়িয়ে গেলে। আমি বলছি তুমি পুরোপুরি ভুল পথে চলেছ। নেলিগ্যান ছোকরাটাকে তো দেখেছ। অমন একটা দশাসই দেহ এফোর ওফোর করে দেবার মতো শক্তি ওই রক্তহীন কৃষ শরীরে থাকা সম্ভব কিনা ভেবে দেখেছ কখনো? ওয়াটসন জানে পুরো একটা সকাল প্রাণপণ শক্তিতে হারপুন চালিয়েও ও কাজটা করতে ব্যর্থ হয়েছে আমি। ব্ল্যাক পিটারের খুনি এমনভাবে হারপুন চালিয়েছিল যে তার মাথাটা দেহ ভেদ করে দেয়ালের কাঠে গিয়ে বিদ্ধ হয়েছিল গভীরভাবে। খুব পাকা হাত এবং বলিষ্ঠ দেহ না হলে এরকম কাজ সম্ভব নয়। তারপর দেখো, রাম আর জল খাওয়ার মতো তাগদও কি নেলিগেনের আছে? তৃতীয়ত, ওর মুখে আছে কালো কুচকুচে গোঁফ। কিন্তু 2 রাত আগে জানালার পর্দায় দেখা গিয়েছিল দাড়িওয়ালা মুখ। হপকিন্স, নেলিগেন নয়, দুর্ধর্ষ ভয়ঙ্কর লোকের সন্ধান করো। হোমসের ব্যাখ্যা শুনে হাঁ হয়ে রইল খানিকক্ষণ পিটার হপকিন্স। হতাশার ছায়া ভেসে উঠল চোখে মুখে। কোনো রকমে বলবার চেষ্টা করল, কিন্তু নোট বইটা তো সাক্ষী দিচ্ছে ছোকরা খুনের সময় হাজির ছিল। ও ছাড়া ভয়ঙ্কর আর কোন লোকের কথা আপনি ভাবছেন? এই সময় সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। মিসেস হাডসন এসে জানালেন 3 জন লোক এসেছেন ক্যাপ্টেন বেসিলের সঙ্গে দেখা করতে। হোমস বলল, 2 মিনিট পরে ওদের এক এক করে নিয়ে আসবেন। ওয়াটসন, রিভলভার রেডি রাখো। হপকিন্স, তৈরি থাকো, এসে গেছে তোমার সেই লোক। বলতে বলতে ওপাশের ছোট্ট টেবিলের সামনে উঠে গিয়ে একটা কাগজে কি লিখল। তারপর সেটা টেবিলের উপর রেখে ফিরে এলো। পরক্ষণেই খর্বকায় একটা লোক ঘরে ঢুকল। তুলোর মতো সাদা হয়ে গেছে জুলপি জোড়া। পকেট থেকে একটা চিঠি বার করে হোমস লোকটার নাম জিজ্ঞেস করল। জেমস ল্যাঙ্কাস্টার। ল্যাঙ্কাস্টার? খুবই দুঃখিত, জাহাজে আর জায়গা নেই। মিছে মিছে কষ্ট দিলাম। এই আধগিনিটা রাখো, পাশের ঘরে গিয়ে কয়েক মিনিট অপেক্ষা করো। দ্বিতীয় দর্শনপ্রার্থীর চেহারা শুকনো কিন্তু অসম্ভব ঢ্যাঙা, তোবড়ানো গাল। শরীরে মেদ মাংস কিছু নেই বললেই চলে। নাম বলল
হিউ প্যাট্রিন্স। তাকেও আধগিনি দিয়ে পাশের ঘরে অপেক্ষা করতে পাঠিয়ে দেওয়া হলো। তৃতীয়জন এসে নাম বলল প্যাট্রিক কেয়ার্নস। হোমস সোজা হয়ে বসে বলল, হারপুনার? হ্যাঁ স্যার, ২৬ বার সাগরে গেছি। লোকটার চেহারা হাঁ হয়ে দেখবার মতো। চুল আর দাড়ির ফ্রেমে মুখটা বুলডগের মতো ভয়ঙ্কর, দেহটাও দৈত্যের আকৃতির। জোড়া ভুরুর নিচে চোখ দুটো জ্বলছে ধকধক করে। হোম জিজ্ঞেস করল, মাসে ৮ পাউন্ড মাইনে অভিযান দলের সঙ্গে যেতে রাজি আছো? রাজি স্যার। বলতে বলতে জীর্ণ কতগুলো ফর্ম বার করে এগিয়ে দিল। পলকে চোখ বুলিয়ে নিয়ে হোমস ফিরিয়ে দিল সেগুলো। তোমার মতো লোকই দরকার আমার। ছোট টেবিলটায় শর্ত লেখা কাগজটা আছে, পড়ে সই করে দাও। থপথপ শব্দে ভারী পা ফেলে টেবিলটার সামনে এগিয়ে গিয়ে কলমটা তুলে নিল হারপুনার প্যাট্রিক কেয়ার্নস। এখানেই সই করব তো? হোমস এগিয়ে গিয়ে সরাসরি তার ঘাড়ের দুপাশ দিয়ে দুহাত গলিয়ে দিল। পরক্ষণে কড়াত করে একটা যান্ত্রিক শব্দ কানে এলো, আর সেই সঙ্গে বাড়ি কাঁপানো একটা বীভৎস গর্জন, যেন বজ্রপাত হলো। পলকের মধ্যে ঘটে গেল ঘটনাটা। হোমস আর হারপুনওয়ালা একসঙ্গে জড়াজড়ি করে মেঝেই গড়িয়ে পড়ল। নিপুণ হাতে হোমস দত্তের মতো লোকটার হাতে হাত করা পরিয়ে দিয়েছিল। হোমসকে বেকায়দায় ফেলবার আগেই আমি আর হপকিন্স গিয়ে চেপে ধরলাম। রিভলভারের নলটা ঠেকিয়ে ধরে কয়েক মিনিটের মধ্যেই দড়ি দিয়ে তার পা দুটো বেঁধে ফেললাম। হাঁপাতে হাঁপাতে হোমস বলল, হপকিন্স, এই হলো বিকল্প সম্ভাবনা। অভিজ্ঞতাটা মনে রেখো। নেলিগ্যানকে নিয়ে তুমি ওভাবে মেতে না উঠলে ব্ল্যাক পিটারের আসল হত্যাকারী এই প্যাট্রিক কেয়ার্নসের সম্ভাবনাটা তোমার মাথায় আসতো না। হারপুনওয়ালা প্যাট্রিক কেয়ার্নস হোমসের কথা শুনে নিজেই সাড়া দিল। এই যে স্যার, ক্যাপ্টেনকে মেরে ফেলেছি বলেছেন যে বড়, আমি নিজে ইচ্ছে করেই হারপুনটা বুকে গেঁথে দিয়েছিলাম। পিটারকে তো চেনেন না, ১ সেকেন্ড দেরি হলে তার হাতের ছুরি বাট শুদ্ধ বসে যেত আমার বুকে। ভাববেন না কিছু মিথ্যা বলছি, যা ঘটেছিল তাই বললাম। ব্ল্যাক পিটারের ছুরিই আমাকে ঘায়েল করত। এবারে না হয় আপনারা ফাঁসির দড়িতে লটকাবেন। দিল খুলসা লোক বলেই তো মনে হচ্ছে তোমায়। বলো শুনি তোমার কথা, ব্যাপারটা কি ঘটেছিল? বেশ, গোড়া থেকেই বলছি, তাহলে শুনুন। দাঁড়ান, একটু সিধে হয়ে সামলে বসে নি। 1883 সালের আগস্ট মাসের ঘটনা। সি ইউনিকর্ন জাহাজে আমি ছিলাম হারপুনার। ব্ল্যাক পিটার ছিলেন জাহাজের কর্তা। বরফের এলাকা ছাড়িয়ে প্রবল ঝড় মাথায় নিয়ে দেশের দিকে ফিরছিলাম আমরা। এমন সময় নজরে পড়ল ঝড়ের দাপটে একটা ছোট জাহাজ উত্তর দিকে চলে এসেছে। এক ক্যাপ্টেন ছাড়া লোকলস্কর কেউ ছিল না জাহাজে। ভরাডুবির ভয়ে পাইলট নাকি দলবল নিয়ে নরওয়ের দিকে পালিয়েছেন। পরিত্যক্ত ক্যাপ্টেনকে আমরা সি ইউনিকর্নে তুলে নিলাম। কেবিনে গিয়ে ব্ল্যাক পিটার তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলল। ভদ্রলোকের নাম আমরা জানতে পাইনি। সঙ্গে কেবল একটা টিনের বাক্স নিয়ে তিনি আমাদের জাহাজে উঠেছিলেন, এটুকুই দেখে জেনেছিলাম। আর কিছু জানানো হয়নি আমাদের। পরদিন কিন্তু জাহাজ থেকে কর্পূরের মতো উবে গেলেন ভদ্রলোক। শুনলাম তিনি সমুদ্রে আত্মহত্যা করেছেন, নয়তো ঝাঁকুনি সইতে না পেরে রোলিং টপকে জলে পড়ে গেছেন। আমি কিন্তু জানতাম আসল ঘটনা। গভীর রাতে চোখ পড়েছিল। ক্যাপ্টেনের পা বেঁধে রেলিংয়ের ওপর দিয়ে সমুদ্রের জলে নামিয়ে দেওয়া হয়েছিল। কাউকে কিছু জানতে দিলাম না। ধৈর্য ধরে কাণ্ডটা কি ঘটে দেখতে লাগলাম। স্কটল্যান্ডে পৌঁছে দেখলাম ধামাচাপা পড়ে গেল ব্যাপারটা। কিছুদিন পরেই অবসর নিয়েছিল ব্ল্যাক। যোগাযোগ আর রইল না। আমি বুঝতে পেরেছিলাম ওই টিনের বাক্সের মধ্যে এমন কিছু ছিল যার লোভেই ক্যাপ্টেনকে খুন করেছিল ব্ল্যাক পিটার। হঠাৎ মাথায় এসে গেল, চাপ দিলে এই মৌকায় বেশ কিছু আদায় করা যেতে পারে তার কাছ থেকে। ঠিকানা খুঁজে বার করতে কয়েক বছর কাটল। লন্ডন এক বন্ধুর কাছে চিঠিটা পেয়ে চলে এলাম সোজা কাঠের কেবিনে। প্রথম রাতে কথাবার্তা শুনে মনে হলো মোটা টাকাই পাওয়া যাবে। বলল পাকাপাকি ব্যবস্থা হবে 2 দিন পরে। আশা নিয়ে হাজির হলাম মাঝরাতে। মদে চুর হয়েছিল সেদিন ব্ল্যাক পিটার। একসঙ্গে বসেই খেলাম দুজনে। গোড়া থেকেই ও রকম সকম আমার ভালো লাগছিল না।
দেয়ালের তাকে হারপুনটা দেখে রাখলাম। পুরনো দিনের কথা বলতে বলতে আচমকা ফুঁসে উঠে থুথু ছিটিয়ে মস্ত একটা ছুরি নিয়ে তেড়ে এলো আমার দিকে। আমি সতর্ক হয়েছিলাম। খাপ থেকে ছুরি বার করার আগেই হারপুন টেনে নামিয়ে বুকে গেঁথে দিলাম। একটাই কেবল চিৎকার করতে পেরেছিল ব্ল্যাক পিটার। রক্তে ভেসে যাচ্ছিল ঘরের মেঝে। ওর মাঝেই দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। তাকের ওপরের টিনের বাক্সটা চোখে পড়ল। ওটা টেনে নিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। গা ঢাকা দেবার আগে ভুল করে নিজের তামাকের থলেটা ফেলে গেলাম টেবিলের ওপর। ঘর থেকে বেরিয়েই এক মজার ব্যাপার হলো। পায়ের শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। দেখলাম পা টিপে টিপে একটা লোক ঘরের মধ্যে পা দিল। সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ করে দৌড়ে কোন দিকে চলে গেল। লোকটা যে কে, কি জন্য যে ওরকম চোরের মতো ঘরে ঢুকে গেছিল, কিছুই জানি না। আমি সে রাতেই 10 মাইল হেঁটে লন্ডনে পৌঁছলাম। ব্ল্যাক পিটারের আর কোনো খবর জানি না। কিন্তু স্যার, আমি হতাশ হয়েছি টিনের বাক্সটা খুলে। টাকা কড়ির নাম গন্ধও ছিল না। কি একটা কাগজ কেবল পড়েছিল। আমার তখন টেক একেবারে শূন্য। লন্ডন ছেড়ে যাব তার উপায় নেই। এমনি সময়েই কাগজে বিজ্ঞাপন দেখলাম, মোটা মাইনার হারপুন দরকার। শিপিং এজেন্টের অফিসে খোঁজ নিতেই তারা আমাকে ক্যাপ্টেন বেলিসের কাছে এই ঠিকানায় পাঠিয়ে দিল। আমি কিন্তু স্যার আগেও বলেছি, এখনো আবার বলছি, ব্ল্যাক পিটারকে খুনের দায়ে আমার হয়তো ফাঁসি হবে, কিন্তু ছুরির ঘায়ে মরার চাইতে এই মৃত্যু অনেক আরামের। তবু তো মরার আগে একটা শয়তানকে শেষ করে দিয়ে যেতে পারলাম। চমৎকার হপকিন্স। বলতে বলতে উঠে দাঁড়িয়ে পাইপ ধরালো হোমস। এবারে তোমার আসামিকে নিয়ে যথাস্থানে রওনা হতে পারো। ধন্যবাদ মিস্টার হোমস। এমন ভেলকি জীবনে দেখিনি, কিন্তু কি করে যে কি করলেন কিছুই মাথায় ঢুকছে না। ঢুকছে না? শোনো তাহলে, অপরাধ তদন্তে আজে বাজে সূত্রের মাঝখান থেকে সঠিক সূত্রটা বেছে নিতে হয়। সেই সূত্রই লক্ষ্যে পৌঁছে দেয়। নোটবইটার সূত্র আগে হাতে এলে আমাকেও হয়তো তোমার মতোই ভুল পথে পা বাড়াতে হতো। যেটুকু আগে শুনেছিলাম তা থেকেই আমার পথ ঠিক করে নিয়েছিলাম। নোটবই উদ্ধারের পর আমার পথই হলো বিকল্প পথ। হারপুন চালানো অসাধারণ শক্তি, টেবিলে রাম আর জল, সিল মাছের চামড়ার থলিতে করা তামাক, সবকটা বিষয়ই মনে পড়িয়ে দেয় সমুদ্রের একজন হারপুনারকে। ব্ল্যাক পিটার নিজে নিয়মিত ধূমপান করত না। ঘরে কোনো পাইপও পাওয়া যায়নি। ওটার মালিক যে অন্য কেউ তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ ছিল না। থলের ওপরের পিসি অক্ষর দুটো পিটার ক্যারির নামের সঙ্গে দৈবক্রমে মিলে গিয়েছিল। তদন্তের বিবরণ দেবার সময় আমার প্রশ্নের জবাবে তুমিই বলেছিলে ঘরে হুইস্কি আর ব্র্যান্ডি ছিল। ওগুলো থাকা সত্ত্বেও অতিথিকে আপ্যায়ন করতে বসেছিল ব্ল্যাক পিটার রাম আর জল নিয়ে। অমন বদখত নেশা জাহাজি ছাড়া ডাঙার লোকের হয় না। রাতের আগন্তুক যে জাহাজি, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। সে না হয় বুঝলাম স্যার, কিন্তু ওকে খুঁজে বার করলেন কি করে? হোমস ধুমা উদ্গীরণ করে বলল, তথ্য তো হাতেই ছিল ভাইয়া। লোকটা যদি জাহাজি হয় তাহলে সে যে সি ইউনিকর্নের খালাসি ছিল, ভাবতে বাধা কোথায়? খোঁজ খবর নিয়েই নিশ্চিন্ত হয়েছিলাম খুনের তারিখের পর কোনো জাহাজ সমুদ্রযাত্রা করেনি। বুঝতে পারলাম ওস্তাদ হারপুনওয়ালা লন্ডনেই সমুদ্রযাত্রার সুযোগের অপেক্ষা করছে। সময় নষ্ট করলাম না। ডান্ডিতে সমানে 3 দিন ধরে টেলিগ্রাম পাঠিয়ে সি ইউনিকর্নে 1883 সালে যেসব লোক লস্কর ছিল তাদের নামের তালিকা আনিয়ে নিলাম। হারপুনওয়ালা প্যাট্রিক কেয়ার্নসের নাম সেখানেই পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইস্ট এন্ডে ঘুরে ঘুরে উত্তর মেরু অভিযানের একটা গল্প ছড়িয়ে দিলাম। জানতাম লন্ডন থেকে গা ঢাকা দেবার সুযোগ পেলেই প্যাট্রিক কেয়ার্নস ঝাঁপিয়ে পড়বে। হলোও তাই, চোখের সামনে দেখতে পেলে।
এরপর কেবল ক্যাপ্টেন বেসিলের তত্ত্বাবধানে কাজ করবার জন্য মোটা মাইনের একজন হারপুনওয়ালা নেওয়া হবে এই খবর জানিয়ে দৈনিকের পাতায় একটা বিজ্ঞাপন দিতে হয়েছিল। অদ্ভুত, সত্যি অদ্ভুত মিস্টার হোমস। নাও বাপু, এবারে আসামিকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। তবে হ্যাঁ, নেলিগেন ছোকরাটাকে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দেবার ব্যবস্থা আগেই করবে। খুবই অন্যায় ব্যবহার করে ফেলেছ তার উপর। সিকিউরিটিগুলো যা ব্ল্যাক পিটার হজম করে ফেলেছিল, বেচারার সেগুলোই লোকসান হয়ে গেল।